পাখি অনুদির জন্য চা নিয়ে যায়। তখন সে খেয়াল করে খাটের উপরে কতগুলো পেপারস রাখা। সে এগুলো দেখেই মনে মনে ভাবতে থাকে এই পেপারসগুলোই হয়তো সে যে অরণ্যকে দিয়ে সাইন করিয়েছিল সেই পেপারসগুলো। এটা দেখে সে আস্তে আস্তে পেপারসগুলোর কাছে যায়। এদিকে কৃষ্ণেন্দু খেয়াল করে যে পাখি পেপারসগুলো ধরতে যাচ্ছে। কৃষ্ণেন্দু তখনই গিয়ে পাখি ধরার আগে ব্রিফকেসটা আটকিয়ে দেয়। পাখি তখন জিজ্ঞাসা করে এই পেপারসগুলো কিসের পেপারস? এগুলো সেই পেপারসগুলো নয়। তখন কৃষ্ণেন্দু বলে পাখি তুমি এসব কি বলছো? এগুলো সেই পেপারসগুলো কেন হতে যাবে? এগুলো তো আমার কোর্টের কাগজপত্র। তুমি আমার পেপারসগুলো কি করেছো? আমার কিন্তু ওটা আর্জেন্ট জরুরি। তুমি তাড়াতাড়ি আমার পেপারসগুলো ফিরিয়ে দাও, না হলে কিন্তু দেখবে। পাখি তখন তার দিকে রেগে তাকায়। এদিকে কৃষ্ণেন্দু বলে তুমি আমার জন্য চা আনবে না পাখি? রাজরানী তো দিদুনের সাথে গল্প করছে, আমার জন্য একটু চা নিয়ে আসো যাও। তখন পাখি বলে নিচে হরিকাকা আছে, হরিকাকাকে গিয়ে বলুন সে সুন্দর করে বানিয়ে দিবে। এই বলে পাখি সেখান থেকে চলে যায় আর কৃষ্ণেন্দু একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। অপরদিকে দেখা যায় নিচে ড্রয়িং রুমে পাখি অনু দিদুন বসে আছে। এরই মধ্যে পিউ সেখানে আসে। তখন দিদুন বলে পাখিকে আর পিউকে তাড়াতাড়ি করে তৈরি হয়ে আসতে, তারা এখন দিদুনের আশ্রমে যাবে। তখন পাখি বলে হ্যাঁ আমরা তো সবাই যাব, আমাদের তো সবার যাওয়া উচিত। আচ্ছা অনুদি, কৃষ্ণেন্দু বাবু যাবেন না? তখন অনু বলে না, ওর একটু কাজ পড়ে গেছে তো তাই। তখন দিদুন বলে না, যতই কাজ পড়ে যাক আজকে তো তার আর আমার সবারই যাওয়া উচিত। এরই মধ্যে কৃষ্ণেন্দু তার ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে নিচে নেমে আসে কোর্টে রওনা দেওয়ার জন্য। তখনই অনু বলে কি গো তুমি তৈরি হয়ে এলে? কৃষ্ণেন্দু বলে হ্যাঁ আমার একটু তাড়া আছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। তখন অনু বলে আজকে না গেলে হতো না? আজকে আমাদের সাথে আমরা সবাই আশ্রমে যাচ্ছি, সেখানে চলো না। কৃষ্ণেন্দু বলে না অ্যাকচুয়ালি আমার কাজটা অনেক আর্জেন্ট, যেতে হবে। তখন দিদুন বলে তোমার যতই কাজ থাকুক না কেন তোমার আজকে আমাকে লাগে যাইতেই হইব, আমি আর কোনো কথাই শুনুম না। তখন কৃষ্ণেন্দু দিদুনের কথা না ফেলতে পেরে সে বলে আচ্ছা ঠিক আছে, দিদুন যখন বলছে তখন তো আমাকে থাকতেই হবে। অনু তখন তার কথা শুনে হেসে দেয়। কৃষ্ণেন্দু তখন বিকেস্টপ রাখতে আবার উপরে চলে যায়। এদিকে দিদুন বলে যাও পাখি মা তুমি এখন গিয়ে রেডি হয়ে আসো। তখন পাখি বলে হ্যাঁ দিদুন তোমরা যাও, আমি রান্নাটা শেষ করে তারপর রেডি হয়ে সরাসরি মন্দিরে চলে যাব। তখন দিদুন বলে তুমি রান্না করবা কেন? হরি আছে না, হরি তো রান্না করতে পারবো, তোমার আর থাউন লাগবে না, তুমি চলো। তখন পাখি বলে না দিদুন আমার মনে হয় হরি কাকারও যাওয়া উচিত, কারণ এত বোঝা থাকবে, এত ব্যাগ তোমরা একা নিতে পারবে না। হরি কাকাকে নিয়ে গেলে হয়তো তোমাদের অনেক সুবিধা হবে, তোমরা যাও, আমি রান্নাটা সবার জন্য শেষ করে তারপরেই রেডি হয়ে আসছি, বেশিক্ষণ সময় লাগবে না। এই বলে পাখি চলে যায় আর দিদুন বলে ঠিক আছে, তাহলে পাখিমা পরেই আসুক, আমরা যাই। এদিকে পরমজিৎ খুব সুন্দরভাবে রেডি হয়ে নিচে চলে আসে। পরে সবাই মিলে আশ্রমে যাওয়ার জন্য রওনা দেয়। তারা তাদের গাড়িতে করে সেখানে যায়, গাড়ি পৌঁছে যায় আশ্রমে। আশ্রমে গাড়ি পৌঁছে যাওয়ার পরে তারা অনেক বাচ্চাদের জন্য গিফট, নতুন ড্রেস ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সেগুলো এক এক করে গাড়ি থেকে নামানো হয়। কৃষ্ণেন্দু বলে নাও নাও এগুলো তাড়াতাড়ি করে নামিয়ে নাও। হরিকাকা সাহায্য করে, তারা সব নামিয়ে সেদিকে রওনা দিতে নিবে। তখনই কৃষ্ণেন্দু বলে তোমরা একটু সামনে এগো, আমার একটু কাজ আছে, আমার একটু ফোনে কথা বলতে হবে আর্জেন্ট, আমি কথা বলি আসছি, তোমরা একটু এগোতে থাকো। অনু তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি কথা বলে আসো, আমরা এগোচ্ছি। এদিকে পাখি মনে মনে ভাবতে থাকে ওই ব্রিফকেসে কিসের পেপারস আছে আমাকে দেখতেই হবে। এই ভেবে সে কৃষ্ণেন্দুর রুমে চলে আসে। কৃষ্ণেন্দুর রুমে চলে এসে সে ব্রিফকেসটাকে দেখতে পায় তখনও খাটের উপরে রাখা ছিল। সেই ব্রিফকেসটা খোলার অনেক চেষ্টা করে কিন্তু সেটা লক করা ছিল বলে সে কিছুতেই খুলতে পারছিল না। সে বারবার এটার নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক করার চেষ্টা করছিল কি করে সঠিক নাম্বারটা দিয়ে ব্রিফকেসটা খোলা যায়। এক পর্যায়ে দেখা যায় ব্রিফকেসের এক সাইডটা খুলে যায়। পাখি তখন বলে এই তো খুলেছে। এরপর সে আরেকটু চেষ্টা করাতেই আরেক সাইডও খুলে যায়। এরপর সে ব্রিফকেসটা খুলে ফেলে সেই পেপারসগুলো দেখতে পায়। পেপারসগুলো দেখে সে মনে মনে ভাবতে থাকে এই পেপারসগুলো, এগুলো আবার কিসের পেপারস? এগুলো তো সেই পেপারস নয়, আর এতে তো অরণ্যবাবুর কোনো সাইনই নেই। তাহলে তাহলে কি আমি ভুল ভাবছিলাম? কৃষ্ণেন্দুবাবু ঠিকই বলেছিলেন যে এই পেপারসগুলো তার কোর্টের কোনো কাগজপত্র।
আমি বোধহয় ভুল ছিলাম। কৃষ্ণেন্দু বাবুর কাছে কি তাহলে পেপারসগুলো নেই? তাহলে পেপারসগুলো গেল কোথায়? কার হাতে আবার পেপারসগুলো পড়লো? এই ভেবে পাখি ভয় পেতে থাকে। এদিকে দেখা যায় কৃষ্ণেন্দু সবাইকে এগোতে বলে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর তার পকেট থেকে সেই পেপারসগুলো পলিথিনে মোড়ানো বের করে আর বলে, পাখি আমি জানি তুমি বাড়িতে বসে কি খুঁজছো, তুমি যেগুলো খুঁজছো সেগুলো এখন আমার হাতে। সরি পাখি, আমার আর কিছু করার ছিল না, আমি বুঝতে পেরেছিলাম তোমার বাড়িতে থাকার আসল উদ্দেশ্যটা কি, আর আমি সেই জন্য পেপারসগুলো আলাদা সরিয়ে রেখেছিলাম। এদিকে দেখা যায় লন্ডনের সেই অফিসে মিটিংয়ের জন্য অরণ্য না পৌঁছাতে তারা অনেক টেনশন করতে থাকে, আর একে অপরকে বলতে থাকে, অরণ্য সিংহ রয় তো এরকম মানুষ নয়, আমাদের একদিন আগে এসে থাকতে বলেন, আর সে নিজেই টাইম মতো পৌঁছাতে পারেননি, এটা তো হবারই কথা নয়। তখন আরেকজন বলে, হ্যাঁ এই জন্যই তো বেশি টেনশন হচ্ছে। তখনই একজন এসে বলে, অরণ্য প্লেনে টেক অফই করেননি, খবর নিয়ে জানা গেছে। তখন তারা বলে, তাহলে মিস্টার অরণ্য সিংহ রায় কি ফ্লাইট মিস করলেন? কি হলো এবার? এদিকে আবার সিন কাট হয়ে অপর সিনে দেখানো হয় পাখি তার ব্যাগ থেকে তার একটি ড্রেস বের করতে যাবে, তখনই ড্রেসের পিছনে লাগানো পুঁতির সেটগুলো খুলে পড়ে যায়। সে এটার দিকে অনেক গভীর মনোযোগে তাকাতে থাকে, পুঁতিগুলো কিভাবে ছিটকে পড়ছে। তার তখন মনে পড়ে যায় অরণ্য তার উপর রেগে গিয়ে কিভাবে তার জামার পিছনের সেই একই রকম পুঁতির ডিজাইন করা মালার মতো সেটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল, আর সেগুলো খুলে পড়ে গিয়েছিল ছিটকে। এরপর আবারও সে কল্পনা করতে থাকে সেই তার স্কুটিটাতে অ্যাক্সিডেন্ট করলে সেই স্কুটিটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে সে টাকা দিয়ে স্কুটিটা ঠিক করতে বলেছিল, অথচ তাকে একটা সরি বলারও প্রয়োজন বোধ করেনি। এরপর মঞ্চ থেকে পড়ে যাওয়ার সময় কিভাবে তাকে বাঁচিয়েছিল। এরপর এরকম আরও পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে সে বলে, সম্পর্কগুলো এরকমই পুঁতির সাথে বাঁধা, যেটা চাইলেই ছিঁড়ে ফেলা যায় না। এই সম্পর্কটাও ঠিক তেমনি, চাইলে এই সম্পর্ক থেকে বের হয়ে আসা যায় না। একে অপরকে সহ্য করতে না পারা, দেখলেই ঝগড়া হওয়া, একে অপরকে দেখলেই রেগে যাওয়া, এই সব কিছুর পরেও কোথাও যেন এক ভালো লাগার সৃষ্টি হয়েছিল আমাদের মধ্যে। কীরকম যেন এক অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা পরিণতি পাওয়ার আগেই কোথাও থেকে যেন একটা ঝড় আসলো, শুরু হলো ঘৃণা, অবিশ্বাসের সৃষ্টি, যেন একে অপরকে সহ্য করতেই পারল না। ঘৃণা, অবিশ্বাস থেকে শুরু হলো আরেকটা সম্পর্কের সূচনা, যেখানে শুধু ছিল শর্ত, যে শর্ত মোতাবেক চলতে হবে। শত অবিশ্বাস, ঘৃণা সত্ত্বেও কোথাও যেন সে সবসময় আমার সম্মানের কথা যেন ভেবে গিয়েছেন, সবসময় আগলে রাখার চেষ্টা করেছেন। কেন এরকম? তাকে আমি হাত ধরে অনুরোধ করে বললাম যাতে করে সে আমার শেষ কথাটুকু শুনে যায়, কিন্তু না, সে আমার কথা কিছুতেই শুনে গেল না। কি এমন হতো তার যদি লন্ডন যাওয়া না হতো? সে অন্তত সত্যিটা তো জানতে পারতো, হয়তো বা এইভাবে আমাদের সম্পর্কটা আবার সুন্দর হয়ে যেত। কেন করলেন অরণ্যবাবু এরকম? কেন একবার আমার কথাটা শোনার প্রয়োজন বোধ করলেন না? এই ভেবে পাখি আবার বলে, না, উনি আমাকে এইভাবে গুড বাই বলে চলে গেলেন, আমি ওনার কথা আর ভাববো না। আমি কেন ভাবছি ওনার কথা? উনি তো আমাকে ঘৃণা করেন, আমাকে অবিশ্বাস করেন, আমি কেন ভাবছি ওনার কথা? এই ভেবে পাখি খাটে বসে প্রচণ্ড কান্না করতে থাকে। কান্না করতে করতে এক পর্যায়ে সে ফ্লোরে বসে পড়ে সে প্রচণ্ড কান্না করতে থাকে। আবারও বলতে থাকে, উনি মেসেজ কেন করলেন? উনি তো একবার ফোন করতে পারতেন না? আমার একটা বার ওনার সাথে কথা বলতেই হবে। এদিকে দেখা যায় অনু পাখি নিচে খেতে না যাওয়ার কারণে পাখির জন্য খাবার নিয়ে আসে। এদিকে কৃষ্ণেন্দু সেটা দেখতে পেয়ে অনুর কাছে গিয়ে বলে, রাজরানী তুমি কোথায় যাচ্ছ? তখন অনু বলে, দেখো না, পাখি আজ খেতে নিচে যায়নি, তাই তো পাখির জন্য খাবারটা নিয়ে যাচ্ছিলাম। তখন কৃষ্ণেন্দু বলে, ও আচ্ছা,
তুমি খাবার নিতে যাচ্ছ, তুমি ওষুধটা খেয়েছো? রাজরানী তখন বলে, না আমার তো ওষুধটা খেতে মনে ছিল না। তখন কৃষ্ণেন্দু বলে, খাবারটা আমাকে দাও, আমি পাখিকে দিয়ে আসছি, তুমি যাও গিয়ে ওষুধ খেয়ে নাও। তখন অনু বলে, তুমি পাখির জন্য খাবার নিবে? কৃষ্ণেন্দু তখন বলে, তো কি হয়েছে, আমি নিতে পারি না? এই বলে কৃষ্ণেন্দু খাবার নিয়ে পাখির রুমে যায়। এদিকে পাখি মন খারাপ করে বসেছিল। তখন কৃষ্ণেন্দুকে পাখি দেখে বলে, আপনি এখানে? কৃষ্ণেন্দু বলে, এই তো দেখো তোমার জন্য রাজরানী খাবার পাঠিয়েছে, তুমি নিচে খেতে যাওনি তাই। তখন পাখি বলে, আপনাকে নিতে হবে না, আমি খাবো না, আপনি চলে যান এখান থেকে। কৃষ্ণেন্দু তখন বলে, তুমি যদি এখন এটা না খাও তাহলে আমি যদি বাড়ির সবাইকে গিয়ে বলি পাখি খায়নি, তাহলে সবাই কতটা চিন্তা করবে, সবাই কি বলবে বুঝতে পারছো? তখন পাখি সেখান থেকে একটুখানি খাবার নিয়ে খেয়ে বলে, ব্যাস আমার খাওয়া হয়ে গেছে, এবার আপনি এখান থেকে যেতে পারেন। কিন্তু কৃষ্ণেন্দু তখন বলে, জানো পাখি, তুমি আজকে খেতে যাওনি বলে আমিও কিন্তু খাইনি, আমারও কিন্তু খাওয়া হয়নি। আচ্ছা পাখি, তুমি আমাকে খাইয়ে দিবে? পাখি এই কথা শুনে তার দিকে রেগে তাকায় আর বলে, দাঁড়ান দিচ্ছি। এই ভেবে পাখি খাবারের মধ্যে পাশে রাখা লবণ আর চাট মশলাগুলো সব একটা বাটির খাবারে সম্পূর্ণ ঢেলে দেয়। কৃষ্ণেন্দু সবটা তাকিয়ে তাকিয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল, পাখি আমাকে চ্যালেঞ্জ করছে, আচ্ছা আমিও দেখি এই চ্যালেঞ্জে কে হারে আর কে জেতে। এদিকে পাখি সম্পূর্ণ লবণ আর সেই মশলাটা বাটির মধ্যে ঢালার পরে সেটা চামচ দিয়ে নাড়া দিয়ে দেয়। নাড়া দেওয়ার পরে বলে, এই যে খাবার রেডি হয়ে গেছে, এবার একটা কাজ করুন, এবার এটা আপনি খান, আর এখন যেন বলবেন না যে আপনি এটা খেতে পারবেন না। তখন কৃষ্ণেন্দু বলে, পাখি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? পাখি বলে, নিন না, খেতে চেয়েছেন খান এবার। পরে কৃষ্ণেন্দু সেই বাটিটা পাখির সামনে থেকে তুলে হাতে নেয়। হাতে নিয়ে সে পুরো বাটির খাবারটুকু একবারে খেয়ে ফেলে। পাখি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং ভয় পায়। কৃষ্ণেন্দু সবটা খেয়ে কাশি দিচ্ছিল আর বলছিল, পাখি তুমি আমার ভালোবাসার চ্যালেঞ্জ করতে যেও না, প্রতিবার ভালোবাসার চ্যালেঞ্জ করতে গিয়ে তুমি কিন্তু হেরে যাবে, আমি কিন্তু জিতে যাব, অতএব আমার ভালোবাসার চ্যালেঞ্জ নিতে যেও না, কখনো এর পরীক্ষা করতে যেও না, তুমি কখনোই এতে জিততে পারবে না। কৃষ্ণেন্দুর এটা খাওয়ার পরে কাশি হতে থাকে অল্প অল্প করে, আর সে পাখির দিকে এক ভয়ঙ্কর রূপে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সে নিচে গিয়ে সবাইকে বলে যে পাখি খাবারটা খায়নি। আর এদিকে পাখি তার এসব কর্মকাণ্ড দেখে অবাক হয়ে সেখানে দাঁড়িয়েই ভাবতে থাকে কৃষ্ণেন্দুর এই ভয়ঙ্কর রূপটার কথা। এরই মাঝে শেষ হয়ে যায় 377 নম্বর এপিসোডের। পরবর্তী এপিসোড 378 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি বসে বসে কান্না করছে আর অরণ্যের কথা ভাবছে। এরপর সে মোবাইল থেকে সেই মেসেজটা ভালোভাবে লক্ষ্য করে। মেসেজটা বারবার দেখার পরে সে ভাবতে থাকে, সে কখন লন্ডন পৌঁছে গেছেন বলেছেন, তাহলে একটা বার কি ফোন দিতে পারছেন না, এখন কি আমি একটা ফোন দিব? এরই মধ্যে অনু সেখানে এসে উপস্থিত হয়। পাখিকে জিজ্ঞাসা করে, পাখি তুমি খাওনি কেন, আর তোমার মুখটা এরকম হয়ে আছে কেন পাখি? পাখি তখন বলে, আসলে অনুদি, আমার না কিছুই ভালো লাগছে না, আমার বারবার শুধু অরণ্যবাবুর কথাই মনে পড়ছে, আমার কোনো কাজে মন বসছে না অনুদি, আমি যাই করতে যাই না কেন চারপাশে যেন শুধু তাকেই দেখতে পাই, আমার শুধু তার কথাই মনে পড়ছে অনুদি। আচ্ছা অনুদি, সে কি একটাবারও ফোন করতে পারছে না? যদি একটি বার ফোন করে কথা বলতো। তখন অনু তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, জানো তো পাখি, আমার মাঝে মাঝে মনে হয় আমার ভাই খুব লাকি, ভাই তোমার মতো একজন লাইফ পার্টনার পেয়েছে জীবনে, যে কিনা আমার ভাইকে খুবই ভালোবাসে, তার কথা সবার আগে চিন্তা করে। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো তো পাখি, আমার থেকেও ভাইকে হয়তো তুমিই বেশি ভালোবাসো। এই কথা বলে অনু হেসে দেয় আর বলে, জানো তো পাখি, আমি এখন অনেক নিশ্চিন্ত, তোমার মতো একজন লাইফ পার্টনার আমার ভাই পেয়েছে, এটা ভাবলেই আমার ভালো লাগে। আচ্ছা দাও তো ফোনটা দাও, তোমাকে এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি। এরপর অনুর কাছে ফোন দিলে ফোনটা ভয়েসমেইলে থাকে, সেখানে বলা থাকে অরণ্য বিজি,
মিটিং চলছে, পরে সে কল দিবে, এই ভয়েসমেলটা শোনা যায়। অনু তখন বলে, দেখো ভাই ভয়েসমেল রেখেছে ফোনটা, ভাই তো মনে হয় মিটিং করছে, সে অনেক বিজি, পরে ঠিক তোমায় ফোন দিবে। এই বলে অনু হেসে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় অরণ্যর অফিসের সব লোকজন পুরো একদিন কেটে যাওয়ার কারণে সবাই চিন্তায় পড়ে যায়। তারা প্রত্যেকটা ব্রাঞ্চে ফোন দিয়ে জিজ্ঞাসা করে অরণ্যর কোনো খোঁজ আছে কিনা, সে কোথায় আছে। কিন্তু তারা ফোন দিয়ে জানতে পারে অরণ্য কোনো ব্রাঞ্চেই উপস্থিত নেই। আর অরণ্য এখন কোথায় আছে সেটাও কেউ জানে না। তার কাছে যে ফোন নাম্বার তারা জানতো সেটাও কিছুতেই রিসিভ হচ্ছে না। তাই তারা এই নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। অপরদিকে দেখা যায় রাত হয়ে গেলে পাখি ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে ঘুমিয়ে আবার সে অরণ্যকে স্বপ্ন দেখতে থাকে। সেখানে অরণ্য পাখিকে বলছে গুড বাই পাখি, এই বলে সে ফ্লাইটে উঠে যায়। দেখেছিল সে পাখি তার হাত ধরে যেতে নিষেধ করেছিল, তাও সে হাত ছেড়ে চলে গিয়েছিল। এই স্বপ্ন দেখে পাখি অরণ্যবাবু বলে চিৎকার দিয়ে উঠে সে কান্না করতে থাকে। এরপর সে অন্ধকারে যেন দেখতে পায় অরণ্য চেয়ারের উপরে বসা। সে এটা দেখি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, অরণ্যবাবু, অরণ্যবাবু, আপনি এসে পড়েছেন? আপনি কখন আসলেন? আপনি এসে পড়েছেন আর আমাকে ডাক দেননি কেন? দাঁড়ান দাঁড়ান, আমি এখনই লাইটটা জ্বালিয়ে আসছি। এই বলে পাখি গিয়ে লাইটটা অন করতে যায়, কিন্তু লাইটটা অন করার পরে সে আবার চেয়ারের দিকে তাকায়, কিন্তু দেখে চেয়ার ফাঁকা, সেখানে অরণ্য নেই। আসলে সবটা তার কল্পনা ছিল। এদিকে এরপর পাখি ঘড়ির দিকে তাকায়, সেখানে লন্ডনের সাথে হিসাব করে সে ভাবে এখন তো ওখানে 11টা বেজে গেছে, তাহলে অর্ণবাবু কি এখনও মিটিং করছে? এত রাত অবধি তো কিছুতেই মিটিং চলতে পারে না, আমি একটা ফোন দিই। পরে পাখি ফোন দেওয়ার পরও সে একই ভয়েস মেইল শুনতে পায়। তারপর পাখি ভাবে ফোনটা এখনও ভয়েস মেইলে আছে, নিশ্চয়ই কিছু একটা আছে। এই ভেবে পাখি বলে, কাল আমি ওনার জন্য মন্দিরে পুজো দিতে যাব। এরপর দেখা যায় পরের দিন সকালে পাখি মন্দিরে পুজো দিতে যাচ্ছে। তখনই পাখির ফোনে একটি কল আসে। পাখি সেটা দেখে বলে, এটা তো আননোন নাম্বার, কে কল দিল আমায়? পরে পাখি সেটা রিসিভ করে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় সে মিসেস সিংহ রায় নাকি। তখন পাখি বলে, হ্যাঁ। অফিসের লোকটি পাখিকে জিজ্ঞাসা করে, মিস্টার রণসিংহ এখন কোথায় আছেন? পাখি এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে, সে তো লন্ডন থাকার কথা, সে তো লন্ডন গিয়েছেন আরও আগে। তখন লোকটি বলে, আসলে উনি লন্ডন পৌঁছাননি। আর ম্যাডাম, আমরা সকল ব্রাঞ্চে খবর নিয়েছি এবং এয়ারলাইনেও খবর নিয়ে জেনেছি যে সেখানে সেদিন মিস্টার রণসিংহ রায় সেদিন ফ্লাইটই ওঠেননি। এই কথা শুনে পাখি কান্না করতে থাকে। সে কল্পনা করতে থাকে সে তো অরণ্যকে নিজে দেখেছিল সেদিন সেই ফ্লাইটে উঠতে। সে তো সেখানে দাঁড়িয়েছিল, কই অরণ্যকে তো সে বের হতে দেখেনি, সে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল। সে প্লেন যতক্ষণে দেখতে পাওয়া যায় ততক্ষণ অবধি সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু অরণ্য তো তখন বের হয়নি। তখন অফিসের লোকটি আবারও জিজ্ঞাসা করে যে, ম্যাডাম, আপনার কাছে এই জন্য ফোন দিয়েছি যে আপনার কাছে কোনো পার্সোনাল নাম্বার আছে কি না। আসলে আমরা সব জায়গায় চেক করেছি তার ফোন নাম্বার অনেক ঘেটে, কিন্তু তার কোনো পার্সোনাল নাম্বার পাইনি। আর কলকাতার ব্রাঞ্চ থেকে আপনার এই ফোন নাম্বারটা পেয়ে আপনাকে ফোন দিয়েছি। যদি তার কোনো পার্সোনাল নাম্বার আপনি জেনে থাকেন কাইন্ডলি যদি আমাদের বলতেন। তখন পাখি কান্না করতে করতে বলে, জানি না, আমি কিচ্ছু জানি না। এই বলে বলে সে ফোনটা রেখে কান্না করতে করতে পুজোর থালাটা তার হাত থেকে পড়ে যায়, সে কান্না করতে করতে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, তাহলে অরণ্যবাবু কোথায় গেলেন? এরপর সে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ঢুকতেই সে শুনতে পায় দিদুন আর অনু অরণ্যকে নিয়ে কথা বলছে। অনু বলছে, আমার খুব টেনশন হচ্ছে দিদুন, অনেক চিন্তা হচ্ছে। ভাই এখন পর্যন্ত একটি ফোন দেয়নি, একটি দিন কেটে গেছে। দিদুন তখন বলে, তুমি এই শরীর নিয়ে চিন্তা করো না, ছোট ঠিক ফোন দিব, ও হয়তো ব্যস্ত আছে বা ফোনে চার্জ নাই বা কোনো একটা সমস্যা আছে, ঠিক ফোন দিব। তখন অনু আবার ফোন দিতে যাবে, তখন পাখি মনে মনে ভাবে ফোন দিলে তো আবারও সেই ভয়েস মেইলে পাবে। এই জন্য পাখি যাতে অনু টেনশন না করে সেই জন্য ফোন কানে দিয়ে অরণ্যর সাথে কথা বলার অভিনয় করে আর বলে, অরণ্যবাবু, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি মিটিংয়ে, আপনি ব্যস্ত আছেন? না না না, একটু কথা বলুন। এই যে অনুদি আপনাকে নিয়ে অনেক টেনশন করছেন, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন না? আপনি সুস্থ আছেন না? তখন অনু ফোনটা চায় কথা বলার জন্য, কিন্তু পাখি বলে,
হ্যাঁ, হ্যাঁ, এই যে অন্যদিকে কথা বলবে। হ্যাঁ, কি বলছেন কিছুই শোনা যাচ্ছে না। পাখি এইভাবে ফোনটা এড়িয়ে যেতে চাইলে তখনই পাখির ফোনটা বেজে ওঠে। পাখির ফোনটা বেজে ওঠার শব্দে দিদুন আর অনু চমকে যায়। আর অনু বলে, পাখি তুমি না ভাইয়ের সাথে কথা বলছিলে? তখন দিদুন বলে, পাখিমা তুমি না ফটোলা কথা বলতেছিলে, তাহলে তোমার ফোনটা বেজে উঠলো, তাহলে কি তুমি মিথ্যে বলেছো? তুমি এটা একদম ঠিক করনি আমাদের সাথে এরকম মিথ্যে বলে। পাখি তখন বলে, আসলে দিদুন। তখন সেখানে মামি আর পিউ এর চলে আসে। মামি এসে এই কথা শুনে পাখিকে অনেক বকাঝকা করতে থাকে, এসব অভিনয় কেন করলো। এদিকে অনু পাখিকে জিজ্ঞাসা করে, পাখি তুমি ভাইয়ের সাথে কথা বলার এরকম মিথ্যে অভিনয় কেন করলে? তোমার সাথে কি ভাইয়ের আদৌ কখনো এই কয়দিনে কথা হয়েছে? তুমি নিশ্চয় কিছু একটা লুকাচ্ছ পাখি। আগামী পর্বে আমরা দেখতে পাবো অরণ্য বাড়িতে ফোন দেয়। তখন অরণ্য পাখির সাথে কথা বলার সময় পাখিকে এই প্রথম আই লাভ ইউ বলে। ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এর পরবর্তী এপিসোডগুলো ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।